হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিফার রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব কম্পিউটার নেটওয়ার্কের রাউটিং প্রোটোকল। তো রাউটিং প্রোটোকল কি, এটা কেন ব্যবহার করা হয়, কেন এত ইম্পর্টেন্ট, তো এইটা আজকে এই ভিডিওতে আমরা সহজ ভাষায় বোঝার চেষ্টা করব। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই জেনে নিই যে রাউটিং প্রোটোকল আসলে কি। রাউটিং প্রোটোকল আর দ্য রুলস used by the routers to determine the best path for forwarding data across a network. অর্থাৎ প্রোটোকল মানে কি, যে সেট অফ রুলস, তাই না? এটা আমরা সবাই জানি। অর্থাৎ রাউটার কোন কোন প্রোটোকল ইউজ করে একটা ডেটাকে ফরওয়ার্ড করার জন্য হচ্ছে বেস্ট পাথ খুঁজে বের করবে একটা নেটওয়ার্কের মধ্যে, সেটাই হচ্ছে রাউটিং প্রোটোকল। তাহলে একটা যদি এক্সাম্পল দিয়ে বলি, ধরুন আপনি ঢাকা থেকে চট্টগ্রামে একটা চিঠি পাঠাতে চাচ্ছেন। সেক্ষেত্রে কী হবে, যে সেই চিঠিটা কোন রুট দিয়ে গেলে দ্রুত পৌঁছাবে, এটা আমাদেরকে করতে হয়, তাই না? যে কোন রুট দিয়ে দিলে এটা আগে পৌঁছাবে বা ভালো মতন কোনো নিরাপদভাবে পৌঁছাবে, চিঠিটা নিরাপদ থাকবে। তো এই কাজটাই হচ্ছে রাউটার করে থাকে। রাউটিং প্রোটোকলটা কাজটা হচ্ছে ডেটার জন্য যে সহজ এবং দ্রুত এবং নিরাপদ যে পথটা, সেটাই হচ্ছে রাউটিং প্রোটোকলের মাধ্যমে রাউটার বেছে নেয়। তো টাইপস অফ রাউটিং প্রোটোকল হচ্ছে, রাউটিং প্রোটোকল মিললে দুই ধরনের, একটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং, একটা হচ্ছে ডাইনামিক রাউটিং। তো স্ট্যাটিক রাউটিং হলো আপনি ম্যানুয়ালি যে পথ নির্ধারণ করে দিবেন, সেই পথ দিয়েই হচ্ছে আপনার ডেটাটা ফরওয়ার্ড হবে। আর ডাইনামিক রাউটিংয়ের ক্ষেত্রে রাউটার নিজে নিজে তার তথ্য আদান প্রদান করার জন্য বেস্ট যেই পাথটা বা বেস্ট যেই ওয়েটা, সেটা সে বেছে নেয়। এটাই হচ্ছে স্ট্যাটিক রাউটিং আর ডাইনামিক রাউটিংয়ের মধ্যে বেসিক ডিফারেন্স। তো ডাইনামিক রাউটিং আবার দুই ধরনের, একটা হচ্ছে ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল, আর একটা হচ্ছে এক্সটেরিয়র গেটওয়ে প্রোটোকল। তো ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকলের শর্ট ফর্ম হচ্ছে আইজিপি, আর ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকলের হচ্ছে ইজিপি। তো আইজিপি আবার দুই ধরনের, একটা হচ্ছে ডিস্টেন্স ভেক্টর আর একটা হচ্ছে লিঙ্ক স্টেট। তো পরবর্তীতে আমরা ডিস্টেন্স ভেক্টর এবং লিঙ্ক স্টেট নিয়ে ডিটেলস আলোচনা করব। তো আজকের ভিডিওতে মেনলি আমরা রাউটিং প্রোটোকল কি, কেন ইউজ করা হয় বা এটার ডিটেলস জানবো। ডিস্টেন্স ভেক্টর পরের ভিডিওতে আসবে। তো আইজিপি দু ধরনের বললাম। ডিস্টেন্স ভেক্টরের মধ্যে রিপ হচ্ছে একটা এটা হচ্ছে রাউটিং ইনফরমেশন প্রোটোকল, আর লিঙ্ক স্টেটের জন্য ইউজ করা হয় ওএসপিএফ। অর্থাৎ ওএসপিএফ হচ্ছে ওপেন শর্টেস্ট পাথ ফাস্ট, আর পাথ ভেক্টরের জন্য হচ্ছে বিজিপি ইউজ করা হয়। বিজিপি হচ্ছে বর্ডার গেটওয়ে প্রোটোকল। এই হচ্ছে মেনলি রাউটিং প্রোটোকলের টাইপসগুলো। তো প্রথমে আমরা এখন দেখব স্ট্যাটিক এবং ডাইনামিক রাউটিং, এই দুইটা টপিকস। এই যে ডাইনামিক রাউটিং is a mechanism through which routing information is exchanged between routers to determine the optimal path between network device. অর্থাৎ ডাইনামিক রাউটিংয়ে কী হয়, যে এমন একটা মেকানিজম সেখানে ইউজ করা হয়, সেখানে আমাদের যে রাউটিং ইনফরমেশনগুলো সেগুলো এক্সচেঞ্জ হওয়ার জন্য রাউটার নিজে নিজে ডিটারমাইন করে যে কোন পার্টটা তার জন্য অপটিমাল হবে বা কোন পার্টটা তার জন্য বেস্ট হবে নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে আমাদের ইনফরমেশনকে এক্সচেঞ্জ করার জন্য। আর স্ট্যাটিক রাউটিংটা কি? স্ট্যাটিক রাউটিং হচ্ছে ডেসক্রাইব এ প্রোটোকল বাই হুইচ রাউটিং ইজ কনফিগার উইথ ফিক্সড ভ্যালু দ্যাট ডু নট চেঞ্জ অ্যাট রান টাইম আনলেস ম্যানুয়ালি এডিটেড। অর্থাৎ স্ট্যাটিক রাউটিংয়ে হচ্ছে কী হবে, যে মানে একজন ইউজার যে বা একজন নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর সে যেই ভ্যালুটা ফিক্সড করে দিবে, সেই অনুযায়ী হচ্ছে স্ট্যাটিক রাউটিংয়ে আমাদের ডেটাটা একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে ফরওয়ার্ড হবে। ঠিক আছে, এটা হচ্ছে ম্যানুয়ালি এডিট করা ছাড়া রান টাইমে কিন্তু চেঞ্জ হবে না। ডাইনামিক রাউটিংয়ে কী হতো, যে রাউটার ফিক্সড করতো যে সে কোন পথ দিয়ে গেলে তার জন্য মানে পাথটা অপটিমাল হয়। বাট স্ট্যাটিক রাউটিং কিন্তু সেটা হয় না, কারণ এটাকে ম্যানুয়ালি ফিক্সড করে দেওয়া হয়। এটা কিন্তু পরবর্তীতে মানে এডিট করা ছাড়া আর কোনো চেঞ্জ সম্ভব না, এই জন্য এটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং। এখন দেখব ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল বা আইজিপি। আইজিপি ব্যবহার করা হয় সিঙ্গেল অটোনোমাস সিস্টেমের জন্য। অর্থাৎ সিঙ্গেল অটোনোমাস সিস্টেমটা আসলে কি? অটোনোমাস সিস্টেম হচ্ছে যে একটা রাউটারের সাথে কতগুলো নেটওয়ার্ক কানেক্টেড একটা সিঙ্গেল এরিয়ার মধ্যে, সেটাকে আমরা ডিটারমাইন করি।
অর্থাৎ একটি প্রতিষ্ঠানের বা একটি নেটওয়ার্কের ভেতরে রাউটিং করার জন্য এই আইজিপি ইউজ করা হয়। একটি প্রতিষ্ঠান বা একটি কোম্পানি বলতে কি বোঝায়, যে একটা কোম্পানি হতে পারে বা একটা ইউনিভার্সিটির যেই নেটওয়ার্ক প্রোটোকল সেটা কিন্তু আইজিপি। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট কনফিগেন্স। আর ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল হচ্ছে ইজিপি। ইজিপি ব্যবহার করা হয় ডিফারেন্ট অটোনোমাস সিস্টেমের জন্য। মানে আইজিপি যেমন একটা সিঙ্গেল এরিয়ার মধ্যে, অর্থাৎ যে কোনো একটা ইউনিভার্সিটি, যে কোনো একটা অফিস হতে পারে, যে কোনো একটা অর্গানাইজেশন হতে পারে, এর মধ্যে যে রাউটিং প্রোটোকলটা কাজ করে সেটা হচ্ছে আইজিপি। আর যদি আমরা একটু ব্রডলি চিন্তা করি, সাপোজ দুটো এরিয়ার মধ্যে, সেই ক্ষেত্রে তখন আমরা এক্সটেরিয়র গেটওয়ে প্রোটোকল বা ইজিপি ইউজ করব, কারণ ডিফারেন্ট অটোনোমাস সিস্টেম এখানে ব্যবহার করা যায়। যেমন একটা আইএসপি থেকে অন্য আইএসপির সাথে কানেক্ট করার জন্য ইজিপি ইউজ করা হয়। আইএসপি হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের সাথে আরেকটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে কানেকশন করার জন্য আমরা মেনলি ইজিপি ইউজ করি। এটা হচ্ছে একদম রিয়েল লাইফ এক্সাম্পল। আর এটা যেহেতু অনেক ব্রডলি ডিস্ট্রিবিউট হয়, সেক্ষেত্রে এটা হচ্ছে স্লো কনভার্জেন্স। তো এখন দেখব রাউটিং ইনফরমেশন প্রোটোকল বা রিপ। এটা কোথায় ছিল বলেন তো? আমরা যে একটু আগে এই যে টাইপসগুলো দেখছিলাম রাউটিং প্রোটোকলের, এই যে ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকলের মধ্যে ডিস্টেন্স ভেক্টর আবার এই রাউটিং ইনফরমেশন প্রোটোকলটা ইউজ করে আমাদের ইনফরমেশনগুলোকে সে ফরওয়ার্ড করে। যখন আমরা ডিস্টেন্স ভেক্টর জানবো, তখন এই রাউটিং ইনফরমেশন প্রোটোকল নিয়ে ইন ডিটেলস আরও জানতে পারবো। তো বর্তমানে আমরা জাস্ট বেসিক জিনিসটুকু জেনে নিই যে রাউটিং ইনফরমেশন প্রোটোকল বা রিপ হচ্ছে ওল্ডার ভার্সন অ্যান্ড ইজি রাউটিং প্রোটোকল। অর্থাৎ এটা একটা ওল্ডার ভার্সনের প্রোটোকল এবং এটা অনেক বেশি ইজি রাউটিং একটা প্রোটোকল। ইট ইজ ডিস্টেন্স ভেক্টর প্রোটোকল অ্যান্ড ইট ফিক্স রাউটার বেসড অন হোপ কাউন্ট। অর্থাৎ এই যে রাউটিং প্রোটোকলটা, রাউটিং ইনফরমেশন প্রোটোকল, এটা হচ্ছে একটা ফিক্সড হোপ কাউন্টের উপর ডিপেন্ড করে কাজ করতে পারে। মানে এই হোপ কাউন্ট সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 15। এই যে ইট ওয়ার্ক আপ টু ম্যাক্সিমাম 15 হোপ। 15 হোপ যদি পার হয়ে যায় হোপস কাউন্টের মধ্যে, সেক্ষেত্রে সেটা আর কিন্তু কাউন্ট করতে পারে না এবং সেক্ষেত্রে তাদের রাউটিংয়ের জন্য যে বেসটা সেটা কিন্তু সে খুঁজে পেতে তাদের অসুবিধা হয়ে যায়। সেজন্য এটা হচ্ছে খুবই ছোটো টাইপের নেটওয়ার্ক বা স্মল টাইপের এরিয়ার মধ্যে যে নেটওয়ার্কগুলো, সেগুলোর জন্য অনেক বেশি কার্যকর। বাট যখন আমরা একটা ওয়াইডলি চিন্তা করবো, একটা বড় ধরনের নেটওয়ার্ক নিয়ে কাজ করতে, কিন্তু এটা প্রবলেম হয়ে যাবে, কারণ এটার হচ্ছে একটা মিনিমাম হোপ কাউন্ট আছে। কারণ এটা পার হয়ে গেলে সে আর কিন্তু কাউন্ট করতে পারবে না, বা তার যে ফরওয়ার্ড করতে হতো মেসেজকে বা ডেটাকে, সেটা কিন্তু সে ফরওয়ার্ড করতে পারবে না। এই যে এই কথাটাই বললাম, সো ইট ডাজ নট ওয়ার্ক ওয়েল ইন লার্জ নেটওয়ার্ক। অর্থাৎ বড় নেটওয়ার্কের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু কার্যকরী না। তো রাউটিং ইনফরমেশন প্রোটোকলের মধ্যেও দুইটা ভার্সন আছে বা ভ্যারিয়েন্ট আছে, সেটা হচ্ছে রিপ V1 আর রিপ V2। তো V1 হচ্ছে ক্লাসফুল নেটওয়ার্ক এবং তার কোনো সাবমিট ইনফরমেশন নাই। আর রিপ V2-র ক্ষেত্রে সে হচ্ছে ক্লাসলেস প্রোটোকল এবং তার হচ্ছে সাবমিটিংকে সে সাপোর্ট করতে পারে এবং অথেন্টিকেশনকেও সে সাপোর্ট করতে পারে। এই রাউটিং ইনফরমেশন প্রোটোকলের মধ্যে অ্যাডভান্টেজ হচ্ছে সিম্পল টু কনফিগার, অর্থাৎ এটাকে খুব ইজিলি কনফিগার করা যায়। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ক্যান নট সাপোর্ট লার্জ নেটওয়ার্ক। এটা হচ্ছে সবচেয়ে বড় তার ডিসঅ্যাডভান্টেজ, কারণ তার নির্দিষ্ট হোপ কাউন্ট পার হয়ে গেলে সে আর কিন্তু ওই মেসেজকে ফরওয়ার্ড করতে পারে না। এখন দেখব ওপেন শর্টেস্ট পাথ ফাস্ট অর্থাৎ OSPF। এটা হচ্ছে লিঙ্ক স্টেটের একটা প্রোটোকলে, যে OSPF ইজ এ লিঙ্ক স্টেট প্রোটোকল। ইট ইউজেস ডায়াস্ট্রা অ্যালগোরিদম টু ক্রিয়েট দ্য নেটওয়ার্ক ম্যাপ অ্যান্ড ডিটারমাইন দ্য বেস্ট পাথ। অর্থাৎ এই যে ওপেন শর্টেস্ট পাথ ফাস্ট যে ইয়েটা রাউটিং প্রোটোকলটা, সেটা হচ্ছে আমাদের ডায়াস্ট্রা অ্যালগোরিদম ইউজ করে, যার কারণে সে তার নেটওয়ার্ককে ছোটো ছোটো ভাগে ভাগ করে নিতে পারে এবং সে পুরো নেটওয়ার্ককে একবারে ম্যাপ করে নেয়, যার ফলে তার ছোটো ছোটো পথ দিয়ে গেলে কোন ওয়েতে গেলে তার জন্য পথটা অপটিমাল হবে বা কোন ওয়েতে গেলে তার জন্য বেস্ট হবে, সেটা কিন্তু সে খুব ইজিলি খুঁজে বের করতে পারে। এবং এটা হচ্ছে একটা বড় টাইপের নেটওয়ার্কের জন্য ভালো কাজ করে, কারণ এটা হচ্ছে এরিয়া ভিত্তিক কাজ করে। এই যে দেখেন এখানে এটা লেখা আছে, ইট ওয়ার্কস বাই এরিয়া লাইক
ব্যাকবোন এরিয়া, অর্থাৎ এটা এরিয়া ওয়াইজ কাজ করার জন্য আমরা কিন্তু একটু লার্জ টাইপের নেটওয়ার্কেও এখানে সাপোর্ট করাতে পারি। ইট সাপোর্টস VLSM, CIDR অ্যান্ড IPv6, অর্থাৎ VLSM হচ্ছে ভ্যারিয়েবল লেন্থ সাবনেট মাস্ক, এটা সাপোর্ট করে। CIDR হচ্ছে ক্লাসলেস ইন্টার ডোমেইন রাউটিং, এটাকেও সে সাপোর্ট করে। আর IPv6 অর্থাৎ আমরা কিন্তু IPv4 নিয়ে কাজ করতাম, যেটা হচ্ছে 32 বিটের, তাই না? আর IPv6 হচ্ছে 128 বিটের নেটওয়ার্ক, যেটাকে আমাদের ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট সাপোর্ট করতে পারে লিঙ্ক স্টেট প্রোটোকলের মাধ্যমে। এরপর হচ্ছে বর্ডার গেটওয়ে প্রোটোকল বা BGP। BGPটা কোথায় ছিল? আমাদের পাথ ভেক্টরে ছিল, তাই না? এই যে আমরা যখন দেখলাম, এই যে পাথ ভেক্টরে হচ্ছে BGP ছিল। তো BGP ইজ দ্য অনলি ওয়াইড ইউজ EGP, অর্থাৎ আমাদের যে এক্সটেরিয়র গেটওয়ে প্রোটোকল ছিল সেটার একমাত্র ইউজ কিন্তু এই BGP করে থাকে। এই যে আমরা যখন এটা আগে আমরা দেখছিলাম, দেখেন প্রথম যেটা দেখলাম যে রাউটিং ইনফরমেশন প্রোটোকল আর ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট, যে এই যেটা দেখলাম এটা হচ্ছে ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকলের মধ্যে ছিল। বাট ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকলের মধ্যে জাস্ট এই পাথ ভেক্টরে BGPটাই কাজ করে, এই জন্য হচ্ছে এখানে এটা বলা হয়েছে এই যে BGP ইজ অনলি ওয়াইডলি ইউজ EGP, অর্থাৎ ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল। ইট ইজ দ্য ফাউন্ডেশন অফ দ্য ইন্টারনেট, এটা হচ্ছে ইন্টারনেটের ফাউন্ডেশন বা মেরুদণ্ড বলা যায় সহজ কথায়। ইট ফিক্সেস দ্য রাউটিং বাই লুকিং অ্যাট দ্য AS পাথ। AS পাথ কি? অটোনমাস সিস্টেম পাথ, অর্থাৎ কোন অটোনমাস সিস্টেমটাকে নিয়ে সে পাথ নিয়ে ভাগ করবে বা কোন পাথে সে যাবে সেটাকে সে ডিটারমাইন করতে পারে। এই যে হুইচ অটোনমাস সিস্টেম দ্য প্যাকেট উইল গো থ্রু, অর্থাৎ কোন অটোনমাস সিস্টেমের মধ্যে দিয়ে প্যাকেটটা আমাদের পাঠাতে হবে সেটা কিন্তু এই BGP যেটা সেটা ফিক্সড করে নেয়, কারণ সে আগে থেকেই সেই পুরো নেটওয়ার্কের ফাউন্ডেশনটা ক্রিয়েট করে, যার ফলে তার জন্য ইজি হয় যে কোন অটোনমাস সিস্টেমে প্যাকেটটা পাঠালে আমাদের যে সেন্ডার এবং যে যা রিসিভার তার কাছে সেই ইনফরমেশনটা পৌঁছাবে সেটা সে ডিটারমাইন করে দিতে পারে। এখন দেখব ব্রডকাস্ট রাউটিং। ব্রডকাস্ট রাউটিং ইজ দ্য প্রসেস অফ সেন্ডিং এ প্যাকেট টু অল হোস্ট অন এ নেটওয়ার্ক, অর্থাৎ ব্রডকাস্ট রাউটিং হচ্ছে এমন একটা প্রসেস যার মাধ্যমে প্যাকেটকে সেন্ড করা হয় সবগুলো হোস্টের কাছে একটা নেটওয়ার্কের মধ্যে যারা কানেক্টেড থাকে তাদের কাছে। তো এটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে? এ সেন্ডার uses a broadcast address so that the message is delivered to all device in the network, অর্থাৎ একজন সেন্ডার যে কিনা একটা মেসেজকে পাঠাতে চায় ব্রডকাস্ট রাউটিংয়ের মাধ্যমে, সে একটা ব্রডকাস্ট অ্যাড্রেসকে চুজ করে নেয়, যার ফলে সেই অ্যাড্রেসের মধ্যে সেই মেসেজটা পাঠালে কি হয়, ওই নেটওয়ার্কের সঙ্গে যারা যারা কানেক্টেড থাকে তারা কিন্তু ওই মেসেজটাকে শো করতে পারে বা দেখতে পারে। যেমন এটা ব্রডকাস্ট নেটওয়ার্কের এক্সাম্পল হতে পারে ARP রিকোয়েস্ট, DHCP অফার। ARP হচ্ছে অ্যাড্রেস রিসলিউশন প্রোটোকল, মানে অ্যাড্রেস রিসলিউশনের যে প্রোটোকলটা সেটা রিকোয়েস্টের জন্য আমরা ব্রডকাস্ট রাউটিংটা ইউজ করতে পারি। DHCP অর্থাৎ ডাইনামিক হোস্ট কনফিগার প্রোটোকল, যে অফারটা করা হয় তার জন্য আমরা ব্রডকাস্ট রাউটিংটা ইউজ করি। তো এটা মেনলি ইউজ করা হয় লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যানের ক্ষেত্রে এবং IPv4-এ। এটা কিন্তু IPv6-কে সাপোর্ট করে না। এই যে ব্রডকাস্ট ইজ নট অ্যাভেলেবল ইন IPv6, অর্থাৎ এটা শুধুমাত্র IPv4-এর জন্য ব্রডকাস্ট রাউটিংটা সাপোর্ট করে। এখন দেখব মাল্টিকাস্ট রাউটিং। মাল্টিকাস্ট রাউটিং সেন্ড প্যাকেট ফ্রম ওয়ান সেন্ডার টু মাল্টিপল স্পেসিফিক রিসিভার হু হ্যাভ জয়েন্ড এ মাল্টিকাস্ট গ্রুপ, অর্থাৎ মাল্টিকাস্ট রাউটিংয়ে সেন্ডার হচ্ছে প্যাকেট পাঠায়, মানে প্যাকেটটা কীভাবে পাঠায় যে একজন সেন্ডার মাল্টিপল স্পেসিফিক রিসিভারের কাছে যে কিনা মাল্টিকাস্ট গ্রুপে জয়েন আছে তার কাছে কিন্তু পাঠাতে পারবে। মানে এখানে একটা গ্রুপ থাকে মাল্টিকাস্ট গ্রুপ, সেখানে যেই মানে যারা যারা যুক্ত থাকবে তারা সবাই কিন্তু সবার কাছে মাল্টিপলি ইনফরমেশন বা ডেটা সেন্ড করতে পারবে এবং রিসিভ করতে পারবে। হাউ ইট ওয়ার্কস? In this routing system, a packet is sent only the certain group members, অর্থাৎ এই রাউটিং সিস্টেমে কী হয় যে ওই গ্রুপের মধ্যে যে গ্রুপ মেম্বাররা কানেক্টেড আছে শুধুমাত্র তাদের কাছেই কিন্তু ইনফরমেশনগুলো বা ডেটাগুলো সেন্ড হয়, অন্য কারোর কাছে কিন্তু
ওই ইনফরমেশানগুলো বা ডেটাগুলো সেন্ড হয় না। এর জন্য অনেক বেশি প্রাইভেসি এখানে মেনটেন করা যায় এই মাল্টিকাস্ট রাউটিংয়ের ক্ষেত্রে। তো এটা মেনলি কোথায় কোথায় ইউজ করা হয়? ভিডিও কনফারেন্সিং, যেমন ধরেন ভিডিও কনফারেন্সের জন্য ওই লিঙ্কটা যাদেরকে দেওয়া হবে শুধুমাত্র তারাই কানেক্ট হতে পারবে, এবং কানেক্ট হওয়ার জন্য তাদেরকে পারমিশন দিয়ে দেয়, যে হোস্ট থাকে সে পারমিশন দিয়ে দেয়, তাই না? মানে হোস্টের পারমিশন ছাড়া কি কেউ ভিডিও কনফারেন্স জয়েন করতে পারে? জয়েন করতে পারে না। লাইভ স্ট্রিমেও তাই। তারপরে আইপি টিভিগুলোতেও হচ্ছে মাল্টিকাস্ট রাউটিং ইউজ করা হয়, অনলাইন গেমিংয়েও মাল্টিকাস্ট রাউটিং ইউজ করা হয়। তো এগুলো হচ্ছে ইউজ কেসেস অফ মাল্টিকাস্ট রাউটিং। এখন দেখব ফ্লোডিং। ফ্লোডিং ইজ এ নেটওয়ার্ক রাউটিং টেকনিক where a packet is sent through every possible path from the source to destination। অর্থাৎ এটা একটা এমন রাউটিং টেকনিক যেটা ইউজ করে প্যাকেটকে সেন্ড করা যায় এভরি পসিবল পাথ। এই যে এভরি পসিবল পাথ, যতগুলো পাথ ওখানে থাকবে সবগুলো পসিবল পাথে হচ্ছে প্যাকেটকে সেন্ড করা যায় এই ফ্লোডিং যেই রাউটিং টেকনিকটা সেটাকে ইউজ করে। ফ্রম সোর্স টু ডেস্টিনেশন, অর্থাৎ সোর্স থেকে ডেস্টিনেশনের মধ্যে যেই পাথগুলো আছে পসিবল, সেই সবগুলো পাথের মধ্যে আমরা যদি প্যাকেটকে পাঠাতে চাই সেক্ষেত্রে ফ্লোডিং নেটওয়ার্ক যে রাউটিং টেকনিক সেটাকে ইউজ করব। ইন এ সিঙ্গেল টার্ম, ফ্লোডিং রাউটিং টেকনিক, এভরি রাউটার রিসিভ এ প্যাকেট ফরওয়ার্ডস ইটস টু অল অফ ইটস নেইবার। অর্থাৎ যখন একটা সিঙ্গেল রাউটারের কাছে কোনো একটা প্যাকেট সে রিসিভ করে, সেই প্যাকেটটাকে সে কোথায় ফরওয়ার্ড করতে পারে? তার আশেপাশে যে মানে নেইবার রাউটারগুলো আছে সেগুলোর মধ্যে সেই ইনফরমেশনগুলোকে সে ফরওয়ার্ড করতে পারে, মানে যতগুলো তার কাছে নেইবার আছে বা যতগুলো পাথ সে ট্রাভার্স করতে পারে আর কি। হাউ ইট ওয়ার্কস, এ সেন্ডার সেন্ড এ প্যাকেট, অর্থাৎ একজন সেন্ডার একটা প্যাকেটকে সেন্ড করবে। ইচ রাউটার কপিস অ্যান্ড ফরওয়ার্ড দ্য প্যাকেটস টু অল অফ ইটস কানেক্টেড রাউটার্স। অর্থাৎ একজন সেন্ডার একটা প্যাকেট পাঠালে সেই প্যাকেটটা কোথায় আসবে? রাউটারে আসবে। তখন সেই রাউটার কী করবে? সেই প্যাকেটে একটা কপি করবে এবং বাকিটাকে মানে কপি করার পরে সে ফরওয়ার্ড করে দেবে কাদের কাছে? তার সাথে কানেক্টেড যে রাউটারগুলো আছে সেগুলোর সাথে সে ফরওয়ার্ড করে দিবে। দিস কন্টিনিউস আনটিল দ্য প্যাকেট রিচ অল পসিবল নোডস। অর্থাৎ এই যে প্রসেসটা, মানে একটা রাউটারের থেকে অন্যান্য বাকি যে কানেক্টেড যে রাউটারগুলো আছে তাদের মধ্যে যে ইনফরমেশানগুলো সে ফরওয়ার্ড করে দিচ্ছে, এই প্রসেসটা ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত অল পসিবল নোডস সে ট্রাভার্স না করছে, ইনক্লুডিং ডেস্টিনেশন যেই নোড সেটা পর্যন্ত। মানে মূল কথা হচ্ছে একদম সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার সময় একটা প্যাকেট যতগুলো নোড সে পারবে, মানে একটা রাউটারের সঙ্গে অনেক রাউটার কানেক্ট থাকতে পারে, আবার অনেক রাউটারের সঙ্গে আরও অনেক বেশি রাউটার বা অনেক বেশি ডিভাইস কানেক্ট থাকতে পারে। তো এই যে অনেকগুলো নোড সে ট্রাভার্স করে করে সোর্স থেকে ডেস্টিনেশনে যায়, যতগুলো পসিবল নোড থাকে সে ট্রাভার্স করে, এটাই হচ্ছে মেনলি ফ্লোডিংয়ের কাজ। তো ফ্লোডিং মেনলি দুই ধরনের, একটা হচ্ছে আনকন্ট্রোল ফ্লোডিং, একটা হচ্ছে কন্ট্রোল ফ্লোডিং। ইন আনকন্ট্রোল ফ্লোডিং, এ রাউটার ফরওয়ার্ডস every incoming packet to all of its neighbor without any restriction or checks। অর্থাৎ আনকন্ট্রোল ফ্লোডিংয়ে কী হয়, যে একটা রাউটারের কাছে যেই প্যাকেটটাই আসুক না কেন সে মানে চেক না করেই বা কোনো রেস্ট্রিকশন না করেই সেটা তার পরবর্তী নেইবারগুলোকে ফরওয়ার্ড করে দেয়। এটাই হচ্ছে আনকন্ট্রোল ফ্লোডিং। তো এতে যে প্রবলেমগুলো অ্যারাইজ হয় সেগুলো হচ্ছে ব্রডকাস্ট স্ট্রোম, অর্থাৎ হিউজ নাম্বার অফ প্যাকেটস ওভারলোড দ্য নেটওয়ার্ক। অর্থাৎ হিউজ নাম্বারের যেই প্যাকেটগুলো, মানে অনেক বেশি প্যাকেট যদি আমরা ফরওয়ার্ড করতে থাকি একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে, সেক্ষেত্রে নেটওয়ার্ক কিন্তু ওভারলোড হয়ে যাওয়ার একটা পসিবিলিটিস থাকে। এরপরে হচ্ছে রিডান্ডেন্ট ট্রাফিক, সেম প্যাকেট রিসিভ মাল্টিপল টাইমস। অর্থাৎ এখানে কী হয়, একই মানে যে ডেটা প্যাকেট সেটা কিন্তু বারবার মাল্টিপল টাইমস সে ফরওয়ার্ড করে এবং সেটা মাল্টিপল টাইমস সেটাকে রিসিভ করা হয়, যার জন্য রিডান্ডেন্ট ট্রাফিক লেগে যেতে পারে বা ডেটার রিডান্ডেন্সি বেড়ে যেতে পারে। রাউটিং লুপস, অর্থাৎ প্যাকেটস সার্কুলেট ফর এভার ইফ নট ড্রপড। অর্থাৎ এই প্যাকেটগুলো ততক্ষণ পর্যন্ত সার্কুলেট হবে যতক্ষণ পর্যন্ত ওই নেটওয়ার্কটা ড্রপ আউট না হয়ে যায়। মানে ওখানে লুপ ক্রিয়েট হবে, মানে একটা মেসেজ বারবার চলতেই থাকবে একটা রাউটার থেকে আরেকটা রাউটার থেকে আরেকটা রাউটার, এভাবে লুপ আকারে এই ডাটা প্যাকেটগুলো সেন্ড হতেই থাকবে। এটাই হচ্ছে আনকন্ট্রোলড ফ্লোডিং এবং তার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এইগুলোই।
যে একই টাইমে মাল্টিপল টাইমস একই ডেটা সে পেতে থাকবে এবং এটা ততক্ষণ পর্যন্ত লুপ আকারে চলতে থাকে ততক্ষণ পর্যন্ত নেটওয়ার্কটা আমাদের ড্রপ আউট না হয়। তো এবার আমরা দেখব কন্ট্রোলড ফ্লোডিং। কন্ট্রোল ফ্লোডিং uses techniques to prevent infinite duplication, looping and overload। অর্থাৎ এই কন্ট্রোল ফ্লোডিংটা আমাদের যে আনকন্ট্রোল ফ্লোডিংয়ের যে প্রবলেমগুলো ছিল সেগুলোকে সলভ করার জন্য মেনলি ইউজ করা হয়। তো এটা কি প্রিভেন্ট করা হচ্ছে ডুপ্লিকেশন, অর্থাৎ আমাদের মাল্টিপল টাইমস একই টাইপের ডেটাকে কী হচ্ছিল ডুপ্লিকেট আকারে আমাদের কাছে সেন্ড হচ্ছিল। তো এটাকে সে প্রিভেন্ট করে, লুপটাকে সে অ্যাভয়েড করে এবং মানে নেটওয়ার্ক যাতে ওভারলোড না হয়ে যায় সেটাকেও সে মাথায় রাখে। কন্ট্রোল ফ্লোডিংয়ের টেকনিকগুলো হচ্ছে TTL অর্থাৎ টাইম টু লাইফ, অর্থাৎ দ্য প্যাকেট উইল ট্রাভেল আপ টু এ স্পেসিফিক হোপ, অর্থাৎ ম্যাক্স অফ হচ্ছে 15। ম্যাক্স অফ 15 কার ছিল রাউটিং ইনফরমেশন প্রোটোকল বা রিপেট, তাই না? এটা হচ্ছে যখন আমরা ডিস্টেন্স ভেক্টর দেখব তখন আমরা ইজিলি বুঝে যাব। এখানে হচ্ছে যে একটা প্যাকেটের জন্য ম্যাক্সিমাম টাইমের একটা হোপ দিয়ে দেওয়া হয়, যার ফলে ওই নির্দিষ্ট হোপ পর্যন্ত সে ওই নেটওয়ার্কের মধ্যে ডেটাগুলোকে ফরওয়ার্ড করতে থাকে। হোপ কাউন্ট যখন শেষ হয়ে যায় তখন সেই ডেটাগুলোকে আর ফরওয়ার্ড করে না, যার জন্য লুপটা আমাদের কিন্তু হয় না। এরপর হচ্ছে সিকোয়েন্স নাম্বার। ইচ প্যাকেট উইল হ্যাভ এ ইউনিক নাম্বার, অর্থাৎ প্রতিটা প্যাকেটের একটা ইউনিক নাম্বার থাকবে। যখন দেখবে সে একই নাম্বার বারবার আসছে সেগুলোকে সে অ্যাভয়েড করবে। যখন দেখবে নতুন একটা ইউনিক নাম্বারের প্যাকেট আসছে তখন সে সেটাকে আবার ফরওয়ার্ড করে দেবে অন্য নেটওয়ার্কের মধ্যে দিয়ে। এরপর হচ্ছে ভিজিটেড নোট লিস্ট, অর্থাৎ ট্র্যাক হোয়ার প্যাকেটস হ্যাভ গন, অর্থাৎ তারা ট্র্যাক করবে কোন কোন জায়গায় প্যাকেটগুলোকে ফরওয়ার্ড করা হয়েছে। সেই জায়গায় সে মানে প্যাকেটগুলোকে আর ডুপ্লিকেটভাবে বা ডবল করে সে আর ফরওয়ার্ড করবে না। তো এই কন্ট্রোল ফ্লোডিংয়ের বেনিফিটটা হচ্ছে এটা অ্যাভয়েড করে লুপকে, কারণ সে যখন বারবার দেখবে যে ইউনিক নাম্বার চেক করবে যে এই আইডি নাম্বারের কোনো প্যাকেটকে সেন্ড হয়েছে, যদি সেন্ড হয় সে আর সেখানে সেন্ড করতে দিবে না। এই কারণে লুপটা কিন্তু ওখানে ভেঙে যাচ্ছে। আবার সে দেখবে যে এই যে পাথ চেক করবে বা নোড লিস্ট সে চেক করবে, ট্র্যাক করবে আর কি, যে কোন কোন নোডে হচ্ছে কোন কোন প্যাকেটকে পাঠানো হয়েছে। যদি একবার পাঠানো হয়ে যায় তাহলে সেখানে সেই প্যাকেটটা পাঠানোর দরকার নেই, কারণ এখানে ডুপ্লিকেসি কোনো দরকার নাই, তাই না? বা আমাদের নেটওয়ার্ক ওভারলোড যাতে না হয় সেটা এখানে ট্র্যাক করা হয়ে থাকে। তো এই জন্য হচ্ছে এটার বেনিফিট হচ্ছে অ্যাভয়েড লুপস এবং রিডিউস ডুপ্লিকেট প্যাকেটস। এটাই হচ্ছে এই কন্ট্রোল ফ্লোডিংয়ের একদম মানে বেনিফিট বা অ্যাডভান্টেজ যাই বলেন না কেন। তো আজকে ভিডিওতে আমরা জানলাম রাউটিং প্রোটোকল সম্পর্কে, রাউটিং প্রোটোকল কীভাবে কাজ করে, এর প্রকারভেদ, এবং লাস্টে দেখলাম ফ্লোডিং, তাই না? তো আজকের ভিডিও এই পর্যন্তই। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। কারো যদি এই ওভারঅল ভিডিওতে কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।